আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমার কাজ হচ্ছে তোমাদের সাথে আলোর প্রতিফলন লেকচার 2 এই টাস্কটা কমপ্লিট করা। এর আগে আমরা লেকচার 1 কমপ্লিট করছি। তো লেকচার 1 এর অনেক কিছু আমাদের লাগবে এই লেকচার 2 এর পুরো লেকচারটা বোঝার জন্য। তো কেউ যদি লেকচার 1 মিস করে থাকো তাহলে ভিডিও এখানে পজ করে আগে লেকচার 1টা দেখে আসো, দেন আমরা লেকচার 2 তে যাব, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে আমি লেকচার 1 এর যে জিনিসগুলো তোমাদের লাগবে একটু যদি তোমাদের আবার একটু মনে করায় দেই তাহলে হয়তো সুবিধা হয় তোমাদের। তো লেকচার 1 এ কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে একটু মনে করায় দিচ্ছি যেগুলো পড়তে আমাদের লেকচার 2 পড়তে যেগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো প্রথমে আসো, যে জিনিসটা তোমাদের মনে করতে হবে সেটা হচ্ছে দর্পণ। দর্পণ কত রকমের ছিল? দর্পণ দুই রকমের ছিল। দর্পণ দুই রকমের ছিল। প্রথমটা হচ্ছে তোমাদের সমতল দর্পণ ছিল, সমতল দর্পণ ছিল। দ্বিতীয়টা হচ্ছে গোলীয় দর্পণ ছিল, গোলীয় দর্পণ ছিল। গোলীয় দর্পণ ছিল, ঠিক আছে? সমতল দর্পণ কি জিনিস ছিল? সমতল দর্পণ ছিল একটা সমতল পাত, একটা সমতল পাত, একটা মসৃণ তল, একটা সমতল মসৃণ তল। এটার একটা পাশে সিলভারিং করা ছিল, একটা পাশে এরকম করে সিলভারিং করা ছিল, একটা পাশে সিলভারিং করা ছিল। যে পাশে সিলভারিং করা ছিল তার বিপরীত পাশটা দর্পণ হিসেবে কাজ করত, তার বিপরীত পাশটা দর্পণ হিসেবে কাজ করতো। এটা ছিল হচ্ছে তোমাদের সমতল দর্পণ। এরপর গোলীয় দর্পণে আসো। গোলীয় দর্পণ আবার দুই রকম ছিল, তাই না? একটা ছিল হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ, আর একটা ছিল হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। অবতল দর্পণ কেমন ছিল? ধরো এই হচ্ছে একটা গোলীয় মসৃণ তল, সমতল মসৃণ তল না কিন্তু গোলীয় মসৃণ তল, একটা গোলকের অংশ। ধরো এই যে সম্পূর্ণ একটা গোলক ছিল, ওই গোলকের এই যে এই এই এতটুকু অংশ, এইটুকু অংশ, এই অংশটা দিয়ে হচ্ছে আমরা দর্পণ তৈরি করছি, ঠিক আছে? এই এতটুকু অংশ, এটার বাইরের দিকে যদি এইভাবে সিলভারিং করা থাকে, যদি এইভাবে বাইরের দিকে সিলভারিং করা থাকে তাহলে যে দর্পণটা তৈরি হয় ভেতরের দিকে, ভেতরের দিকে যে দর্পণটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণ যদি তুমি অক্ষের সমান্তরালে এইভাবে, এই যে এটা তো ছিল আমাদের প্রধান অক্ষ, তাই না? প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি জিনিস ছিল? প্রধান অক্ষ হচ্ছে মেরুবিন্দু, মেরুবিন্দু, এই যে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী, বক্রতার কেন্দ্রগামী এবং মেরুবিন্দুগামী যে অক্ষটা ছিল এটা ছিল আমাদের প্রধান অক্ষ। মেরুবিন্দু কি? এই যে এইখান থেকে এই পর্যন্ত যে দর্পণ এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু, এটা ছিল হচ্ছে মেরুবিন্দু। আর বক্রতার কেন্দ্র কি ছিল? এই যে গোলীয় দর্পণটা যে গোলকটার অংশ, ওই গোলকের তো একটা কেন্দ্র ছিল, ওই কেন্দ্রটাই হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। তো এই বক্রতার কেন্দ্র আর এই মধ্যবিন্দু যে মেরু, এই মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্র দিয়ে যে অক্ষটা চলে যায় সেটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি এখানে প্রেরণ করো, যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি প্রেরণ করো, এটা এইভাবে প্রতিফলিত হবে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে। এইভাবে সমান্তরালে যদি আলোক রশ্মি প্রেরণ করো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এইভাবে করে প্রতিফলিত হবে। এটা ছিল হচ্ছে আমাদের অবতল দর্পণ। উত্তল দর্পণ কি ছিল মনে পড়ে? উত্তল দর্পণ ছিল, ধরো এই হচ্ছে একটা মসৃণ গোলীয় তল, এটাকে এখন ভেতরের দিকে যদি সিলভারিং করো, অবতল দর্পণে বাইরের দিকে সিলভারিং ছিল, উত্তল দর্পণে সিলভারিং ভেতরের দিকে। ভেতরের দিকে যদি সিলভারিং করো তাহলে বাইরের দিকে যে দর্পণটা তৈরি হবে, তাহলে এই পৃষ্ঠের বাইরের দিকে যে দর্পণটা তৈরি হবে সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি হয়? উত্তল দর্পণে ধরো এই যে এটা হচ্ছে মেরুবিন্দু, এই দর্পণের মধ্যবিন্দু, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রগামী যে অক্ষ সেটাকে বলতেছে আমরা প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি যদি তুমি আপতিত করো, প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি আপতিত করো, এটা এইভাবে করে প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে যেন এই প্রতিফলিত রশ্মিটা এই নির্দিষ্ট একটা বিন্দু থেকে আসতেছে, ঠিক আছে? এই যে আরেকটা সমান্তরাল
রশ্মি আমরা আপতিত করলাম প্রধান অক্ষের সাপেক্ষে, এটা এইভাবে প্রতিফলিত হবে যেন এই প্রতিফলিত রশ্মিটা এই নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে। তো এই ছিল হচ্ছে তোমাদের উৎপল দর্পণ, ঠিক আছে। আচ্ছা, আর এই যে নির্দিষ্ট বিন্দু থেকে আসতেছে বলে মনে হয় এটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। কি বিন্দু? ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু। ফোকাস বিন্দুকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর অবতল দর্পণের ক্ষেত্রে যে নির্দিষ্ট বিন্দু দিয়ে প্রতিফলিত রশ্মিগুলো পাস করে এটাকে বলা হচ্ছে ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর বক্রতার কেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করা হয়? বক্রতার কেন্দ্রকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্রকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্রকে আর দ্বারা প্রকাশ করা হয়। বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যে সম্পর্ক, ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। বক্রতার ব্যাসার্ধ কি জিনিস সেটা যদি আগে একটু দেখি। এইদিকে তাকাও। এই যে আমাদের মেরুবিন্দু আর এই যে বক্রতার কেন্দ্র, মাঝখানের যেই দূরত্বটা এটাকে বলা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর এই যে মধ্যবিন্দু মেরুবিন্দু আর এই যে ফোকাস বিন্দু, এই যে দূরত্বটা এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এফ, ফোকাস দূরত্ব এফ, বক্রতার কেন্দ্র আর, বক্রতার ব্যাসার্ধ আর, সম্পর্কটা হচ্ছে এফ ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2। ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। ঠিক আছে, এই ছিল হচ্ছে সম্পর্ক। এই ছিল হচ্ছে মোটামুটি প্রথম লেকচারের কিছু জিনিসপত্র যেগুলো তোমাদের লেকচার 2 বুঝতে হেল্প করবে। এবার আমরা লেকচার 2 এর আসল পড়ায় আসি। প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি জিনিস? আমরা তো আলোর প্রতিফলন পড়তেছিলাম, তাই না? প্রতিফলন পড়তেছিলাম, দর্পণ পড়তেছিলাম। দর্পণ থেকে আলো প্রতিফলিত হয়। প্রতিফলিত হয়ে কি করে? প্রতিফলিত হয়ে কি করে? প্রতিবিম্ব তৈরি করে। প্রতিবিম্ব কি? তুমি যখন নিজের ছবি আয়নাতে দেখো, তোমার বাসার ড্রেসিং টেবিলের সামনে যখন তুমি দাঁড়াও, তোমার নিজের ছবিটা আয়নার মধ্যে দেখতে পাও। এখন আয়নার মধ্যে যে জিনিসটা তুমি দেখতে পারতেছো তোমার নিজেকে, ওইটাই হচ্ছে তোমার প্রতিবিম্ব। ঠিক আছে, সংজ্ঞাটা পড়ো। প্রতিবিম্ব কি জিনিস? কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক আছে, খুব বড় সংজ্ঞা, আমি ব্যাখ্যা করি, ভেঙে ভেঙে ব্যাখ্যা করি, তাহলে বুঝতে সহজ হবে তোমাদের জন্য। ঠিক আছে, এদিকে দেখো প্রথমে কি বলা হয়েছে। প্রথমে কি বলা হয়েছে একটু দেখো। প্রথমে বলা হয়েছে কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ, কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ, সরি, দেখো প্রথমে যেটা বলা হয়েছে কোন বিন্দু হতে নির্গত আলোক রশ্মিগুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর, এই পর্যন্ত বুঝো আগে। ধরো এই যে এইখানে আমাদের একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। বিন্দুটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। এই কিউ বিন্দু থেকে একটা আলোক রশ্মি আমরা এখানে আপতিত করলাম। একটা আলোক রশ্মি আমরা এখানে আপতিত করলাম। এটা কিন্তু সমতল, সমতল দর্পণ, সমতল মসৃণ তল। তো এইখান থেকে প্রতিফলিত হয়ে আলোক রশ্মি এইভাবে ফেরত যাবে, তাই না? ধরো এই যদি একটা সমতল দর্পণ হয়, সোজা একটা আলোক রশ্মি আসলে এটা সোজা ভাবে ফেরত যাবে, তাই না? তো সোজা একটা আলোক রশ্মি আসলো, এই যে এখানে এই যে এই আলোক রশ্মিটা, এই যে এই আলোক রশ্মিটা সোজাভাবে আসলো, সোজাভাবেই প্রতিফলিত হয়ে ফেরত গেল। আচ্ছা, ভালো কথা, সোজাভাবে প্রতিফলিত হয়ে ফেরত গেল। দ্বিতীয় একটা আলোক রশ্মি এইভাবে করে আপতিত করলা, এইভাবে করে দ্বিতীয় একটা আলোক রশ্মি আপতিত করলা। তো এটা তো আর সোজাভাবে আপতিত হয় নাই, একটা নির্দিষ্ট কোণে আপতিত হয়েছে। এই যে আই কোণে আপতিত হয়েছে। আই কোণে যেহেতু আপতিত হয়েছে, সমান কোণে আবার প্রতিফলিত হয়ে ফেরত যাবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। আপতনের তোমার প্রতিফলনের যে দুইটা সূত্র আছে তার দ্বিতীয় সূত্র, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হওয়া লাগবে। তাহলে এটা এই যে প্রতিফলন কোণ আর, এইভাবে করে প্রতিফলিত হয়ে গেল। এখন প্রতিফলিত রশ্মি কোণ দুইটা তুমি আমারে দেখাও তো। প্রতিফলিত রশ্মি কোণ দুইটা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে একটা আলোক রশ্মি সোজা পথে আইসা সোজা পথে প্রতিফলিত হয়ে গেল, তাহলে এটা একটা প্রতিফলিত রশ্মি, এখান থেকে প্রতিফলিত হইল। আরেকটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এই যে এইটা,
এই দুইটা প্রতিফলিত রশ্মি। এখন তুমি আমারে বলো তো, আয়নার সামনে থেকে, ধরো এইখান থেকে তুমি নিজেকে দেখো, এইখান থেকে তুমি নিজেকে দেখো, এই পাশে তুমি আসো, মানে আয়নার সামনে তুমি আসো, তোমার এই জগৎটা হচ্ছে বাস্তব জগৎ, বাস্তবেই তুমি এখানে আসো। আয়নার পেছনে বা আয়নার মধ্যে কি কোনো কিছু আছে? ওইখানে জাস্ট আয়নাই আছে, ওইখানে কি কোনো কিছু আছে? নাই তো কিছু। এই জগৎটা হচ্ছে একেবারে অবাস্তব জগৎ। এই আয়নার মধ্যে যা কিছু তুমি দেখো সবকিছু হচ্ছে তোমার প্রতিবিম্ব, বাস্তবে কিছু নাই, সবকিছু অবাস্তব, অবাস্তব জগৎ। এখন তুমি দেখো তো, এই যে প্রতিফলিত রশ্মি দুইটা পাইলাম না আমরা, দুইটা প্রতিফলিত রশ্মি পাইলাম না? এই যে একটা প্রতিফলিত রশ্মি আর এই যে আরেকটা প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি দুইটা বাস্তব জগতে মিলিত হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? এই প্রতিফলিত রশ্মি যদি অসীম সময় ধরে এভাবে চলতেই থাকে, এই প্রতিফলিত রশ্মি যদি অসীম সময় পর্যন্ত এভাবে চলতেই থাকে, একটা থেকে আরেকটা আরো দূরে সরে যাবে, কখনোই মিলিত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, মিলিত হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, ভালো কথা, মিলিত হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু অবাস্তব জগতে এদিকে কি ঘটতেছে দেখো তো, এই যে প্রতিফলিত রশ্মিটা, এইটাকে যদি তুমি এদিকে বাড়াও, আর এই যে প্রতিফলিত রশ্মিটা, এটাকে যদি এভাবে এদিকে বাড়াও, তাহলে দেখো তো দুইটা কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। ঠিক আছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে অবাস্তব জগতে। এটা কিন্তু আসলে মিলিত হয় নাই, বাস্তব জগতে কিন্তু মিলিত হয় নাই, অবাস্তব জগতে মিলিত হচ্ছে। তার মানে এই যে আলোক রশ্মিটা, 1 নম্বর আলোক রশ্মি, আর এই যে 2 নম্বর আলোক রশ্মি, এই আলোক রশ্মি দুইটা, এই যে বিন্দুটা আছে এটাকে আমরা কিউ প্রাইম বলতেছি, এই কিউ প্রাইম বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়। মানে এই যে দুইটা আলোক রশ্মি, এই দুইটার সোর্স আমরা মনে করতেছি কিউ প্রাইম। বুঝতে পারতেছো আমার কথা? সোর্স কেন বললাম? আলোক রশ্মি বের হইলে তো একটা সোর্স লাগবে, তাই না? ধরো এখানে হচ্ছে এই যে লাইট বাল্ব, এখানে হচ্ছে একটা লাইট বাল্ব, একটা লাইট বাল্ব, এখান থেকে বিভিন্ন আলোক রশ্মি নির্গত হয়, বিভিন্ন আলোক রশ্মি নির্গত হয়। আলোক রশ্মি নির্গত হওয়ার জন্য তো একটা নির্দিষ্ট সোর্স লাগবে, তাই না? এই যে প্রতিফলিত রশ্মিটা আছে, 1 নম্বর প্রতিফলিত রশ্মি, এই যে 2 নম্বর প্রতিফলিত রশ্মি, এই রশ্মি দুইটার সোর্স মনে হয় কিউ প্রাইম, মনে হয় কিউ প্রাইম। আসলে কিউ প্রাইম কিন্তু সোর্স না, মনে হচ্ছে কিউ প্রাইম হচ্ছে সোর্স। এই দুইটা প্রতিফলিত রশ্মি এই কিউ প্রাইমে গিয়ে মনে হচ্ছে মিলিত হচ্ছে। অর্থাৎ আমরা যখন সাধারণভাবে দেখি, এই যে তুমি যখন এখান থেকে দেখবা, তোমার কাছে মনে হবে যে এই যে প্রতিফলিত রশ্মি 1 আর প্রতিফলিত রশ্মি 2, এই দুইটা রশ্মি এই কিউ প্রাইম থেকেই আসতেছে, কিউ প্রাইম থেকেই আসতেছে। যখন এরকমটা মনে হবে, তখন এই কিউ প্রাইম বিন্দুটা না, এই যে কিউ প্রাইম বিন্দুটা, এই কিউ প্রাইম বিন্দুটাকে আমরা এই যে এই কিউ বিন্দুর প্রতিবিম্ব বলবো, প্রতিবিম্ব, প্রতিবিম্ব বলবো। এবার সংজ্ঞার সাথে মিলাও। যখন কোনো বিন্দু হতে নির্গত আলোক রশ্মি, এই যে কিউ বিন্দু হতে, এই কিউ বিন্দু হতে নির্গত আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর, এই যে আমাদের তল, এই তলে প্রতিফলিত হবার পর কোন দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়। এখানে কি মিলিত হচ্ছে? মিলিত হচ্ছে না, তার মানে কেস 1 ঘটতেছে না, কেস 2 এ আসো। অথবা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, এখানে এক্সাক্ট এই কাজটাই হইতেছে। এই দ্বিতীয় কিউ প্রাইম বিন্দু, এই বিন্দুটা থেকে অপসারিত হচ্ছে বলে মনে হচ্ছে এই প্রতিফলিত রশ্মি দুইটা। এরকম যদি হয়, তখন এই দ্বিতীয় বিন্দুটাকে, এই যে কিউ প্রাইম বিন্দুটাকে, এই দ্বিতীয় বিন্দুটাকে তখন এই প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। প্রথম বিন্দু কোনটা ছিল আমাদের? এই যে কিউ বিন্দু, মূল বিন্দু, এই বিন্দুটার প্রতিবিম্ব হচ্ছে কিউ প্রাইম। ঠিক আছে, এই হচ্ছে প্রতিবিম্বের সংজ্ঞা। প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব কাকে বলে। ঠিক আছে, এবার আসো এই যে এখানে যে জিনিসটা দেখতে পারতেছো, এই যে এখানে এই যে ছবিটা দেখতে পারতেছো, এই যে দেখো তো, এই বোতলটা, এটা হচ্ছে তোমাদের মূল বস্তু। আর এইখান থেকে তুমি হচ্ছে দেখতেছো, তুমি হচ্ছে, এটা হচ্ছে অবজারভার, তুমি এইখান থেকে অবজার্ভ করতেছো, এখান থেকে অবজার্ভ করতেছো। এই যে বোতল থেকে আলোক রশ্মি এইভাবে গিয়ে তোমার চোখে এইভাবে করে প্রতিফলিত হচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে করে তোমার চোখে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, কিন্তু তুমি এই বস্তুটার প্রতিবিম্ব দেখতেছো হচ্ছে এই যে এইখানে। ঠিক আছে, এইখানে দেখতেছো, এই যে প্রতিফলিত রশ্মি যে তোমার চোখে আসতেছে, তুমি ধরো কিভাবে উদাহরণ দেই, আচ্ছা উদাহরণ দিচ্ছি, আগে এইটাই আগে দেখো। এই যে প্রতিফলিত রশ্মি দুটো দেখতেছো না,
প্রতিফলিত রশ্মি দুটো, তোমার চোখ যে প্রতিফলিত রশ্মি দুটো দেখতেছে, তোমার চোখ মনে করতেছে এই রশ্মি দুটার সোর্স হচ্ছে এই যে এইখানে, এইখানে, এই যে এইখানে। অর্থাৎ এই যে বোতল থেকে আলোক রশ্মি এইভাবে আপতিত হওয়ার পর প্রতিফলিত হইল, প্রতিফলিত হওয়ার পরে তোমার চোখের কাছে মনে হচ্ছে এই প্রতিফলিত রশ্মি দুইটা নির্দিষ্ট এই বিন্দুটা থেকে আসতেছে। মানে এই বোতলের মধ্যে তো অসংখ্য বিন্দু আছে, তাই না? এই প্রত্যেকটা অসংখ্য বিন্দু থেকে আসতেছে তোমার চোখের মধ্যে, তোমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই এই জিনিসটা দেখতেছো, এটা হচ্ছে এই বোতলের প্রতিবিম্ব বলি আমরা, ঠিক আছে? প্রতিবিম্ব বলি। এটাও কিন্তু একই কাজ হচ্ছে। দেখো এই যে বাস্তব জগৎ, এই পাশে হচ্ছে বাস্তব জগৎ, দর্পণের সামনে যেখানে মূল বস্তুটা আছে এটা হচ্ছে অবাস্তব জগৎ। অবাস্তব জগৎ, অবাস্তব জগৎ। বাস্তব জগতে কিন্তু এই রশ্মি দুটো মিলিত হয় না, কিন্তু অবাস্তব জগতে গিয়ে ঠিকই মিলিত হয়, ঠিক আছে? এই ধরনের প্রতিবিম্ব যেগুলো অবাস্তব জগতে গিয়ে মিলিত হয় সেগুলোকে আমরা বলি অবাস্তব প্রতিবিম্ব, আর যেগুলো বাস্তব জগতেই মিলিত হয় সেগুলো হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব কি, একটা উদাহরণ দেখো বাস্তব প্রতিবিম্বের উদাহরণ। এই যে এখানে যে জিনিসটা দেখতেছো না, ধরো এই যে এটা হচ্ছে একটা পেন্সিল, এটা হচ্ছে একটা পেন্সিল, এই পেন্সিল থেকে এটা একটা অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ। অবতল দর্পণ আমরা কিভাবে বুঝলাম? এই যে মসৃণ তলটা আছে এর বাইরের দিকে সিলভারিং করা, বাইরের দিকে সিলভারিং। সিলভারিংটা কোন দিকে? সিলভারিংটা বাইরের দিকে সিলভারিং হইলে ভেতরের দিকে দর্পণ। এই যে পেন্সিলের এই যে হেড, এই যে পেন্সিলের হেড, এই পেন্সিলের হেড থেকে একটা আলোক রশ্মি সোজা এখানে তো আপতিত হইল, আপতিত হওয়ার পর এই যে এই পথে প্রতিফলিত হইল। এই যে সিডি, এই যে সি, এই যে ডি, এই সিডি হচ্ছে 1 নম্বর প্রতিফলিত রশ্মি। আরেকটা আলোক রশ্মি দেখো তো, এই যে বি ই, এই পথে আপতিত হয়ে প্রতিফলিত হইল আবার এইরকম ইএফ, এটা হচ্ছে 2 নম্বর প্রতিফলিত রশ্মি। ইএফ 2 নম্বর প্রতিফলিত রশ্মি। এখন এই যে 1 নম্বর আর 2 নম্বর প্রতিফলিত রশ্মি, এটা কিন্তু বাস্তবেই মিলিত হয়ে গেছে এ প্রাইম বিন্দুতে, এই যে এই বিন্দুটাতে বাস্তবেই কিন্তু মিলিত হয়ে গেছে। বাস্তবেই যখন মিলিত হবে তখন এই যে বস্তুটা এখানে গঠিত হবে না। ধরো এটা হচ্ছে হেড, এই হেডের জন্য এই যে এই একটা পয়েন্ট, এই বিন্দুটার জন্য এখানে আমরা এই বিন্দুটার প্রতিবিম্ব পাইলাম। এখানে পেন্সিলের মধ্যে অসংখ্য বিন্দু আছে না, এই প্রত্যেকটার বিন্দুর জন্য আমরা এখানে অসংখ্য প্রতিবিম্ব পাবো। পাইলে এই সবগুলা বিন্দুর প্রতিবিম্ব মিলে এই পুরা বস্তুটার প্রতিবিম্ব এখানে দেখা যায়। তাহলে এটা কিন্তু বাস্তব জগতেই মিলিত হয়ে গেল। এই যে এটা হচ্ছে বাস্তব জগৎ। কেন বাস্তব জগৎ? এই যে দর্পণের সামনে যেখানে পেন্সিলটা রাখা আছে, বাস্তব জগতেই তো সবকিছু রাখা থাকে। আর এই যে দর্পণের পেছনে এটা হচ্ছে অবাস্তব জগৎ। অবাস্তব জগতে কিন্তু মিলিত হয় না, এটা বাস্তব জগতে মিলিত হয়েছে। এই ধরনের প্রতিবিম্বকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব। আশা করি বুঝতে পারছো প্রতিবিম্ব কি জিনিস। প্রথমে বুঝো প্রতিবিম্ব কি জিনিস। যখন এই যে প্রতিবিম্বের সংজ্ঞার সাথে এই জিনিসটা আবার মিলাও, যখন এই যে বাস্তব জগতের কোন একটা বিন্দু, এই যে বি বিন্দু ধরতেছি আমরা, এই বি বিন্দু থেকে কোন আলোক রশ্মি যদি একটা তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসরিত হয়, প্রতিসরণ কি জিনিস সেটা তোমরা পরে পড়বা, আগে প্রতিফলনটাই করো। প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পরে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে, এই যে আসো, এই যে নির্গত আলোক রশ্মি গুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয়, এই যে এই যে আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে গেল, আবার ওই আপতিত রশ্মি প্রতিফলিত হয়ে গেল, এই প্রতিফলিত 1 আর 2 দ্বিতীয় একটা বিন্দুতে মিলিত হইল না? এই যে দ্বিতীয় বিন্দুতে মিলিত হইল, এইটা হচ্ছে এই প্রথম বিন্দুর প্রতিবিম্ব। বুঝাইতে পারলাম? এটা হচ্ছে ওই প্রথম বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এই হচ্ছে প্রতিবিম্ব। আর এটা যেহেতু বাস্তব জগতেই মিলিত হয়েছে, মানে দুইটা আলোক রশ্মি বাস্তবেই মিলিত হয়েছে, দ্যাটস হোয়াই এটাকে বলতেছি আমরা বাস্তব প্রতিবিম্ব। আর এর আগের যে উদাহরণটা দেখলাম আমরা, এটা কিন্তু বাস্তবে মিলিত হয় নাই,
এই যে আলোক রশ্মি 1, প্রতিফলিত রশ্মি 1 আর এই প্রতিফলিত রশ্মি 2, এই দুইটা কিন্তু বাস্তবে কখনোই মিলিত হওয়া সম্ভব না, কিন্তু অবাস্তব জগতের একটা নির্দিষ্ট বিন্দু থেকে এই রশ্মি দুইটা বের হচ্ছে বলে মনে হয়। দ্যাটস ওয়াই এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। আর এখানে আমরা যেটা দেখলাম পরের উদাহরণে, এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। বুঝাইতে পারলাম? আচ্ছা ঠিক আছে, অবাস্তব প্রতিবিম্ব কি, বাস্তব প্রতিবিম্ব কি বুঝে যখন আমরা এই টপিকটা স্পেশালি পড়বো, অবাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব, তখন আর ভালো করে বুঝবা। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এখানে যে পেন্সিলটা, এই হেডটা হচ্ছে উপরের দিকে, আর এইখানে পেন্সিলটার হেডটা কিন্তু নিচের দিকে। তাহলে বুঝতে পারতেছো কি হয়েছে, এখানে তোমার প্রতিবিম্বটা কিন্তু উল্টা হয়ে গেছে। প্রতিবিম্বটা কিন্তু উল্টা হয়ে গেছে। এর আগে আমরা যেটা দেখছিলাম এটা কিন্তু প্রতিবিম্ব উল্টা হয় নাই। এই যে বোতলের ক্যাপ এইখানে, এখানেও বোতলের ক্যাপ উপরের দিকে, দ্যাটস ওয়াই এটা কিন্তু সোজা প্রতিবিম্ব। অবাস্তব জগতে ঠিক আছে, কিন্তু এই প্রতিবিম্বটা সোজাই আছে, সোজা প্রতিবিম্ব। কিন্তু এইখানে প্রতিবিম্বটা বাস্তব জগতে গঠিত হয়েছে কিন্তু উল্টা হয়ে গেছে, তার মানে এটাকে তুমি উল্টা প্রতিবিম্ব বলতে পারো। তো প্রতিবিম্ব এরকম ভাবে অনেক রকমের হইতে পারে। ঠিক আছে, এবার আসো তোমাদের পরের স্লাইডে। এই যে বিম্ব কি জিনিস বা প্রতিবিম্ব কি জিনিস এটা আমরা পড়লাম। এখন হচ্ছে বিম্বের প্রকারভেদ, বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব আমরা পড়েই আসছি। আরেকবার সংজ্ঞাটা দেখে নাও, বইয়ের মধ্যে যে সংজ্ঞাটা লেখা আছে ওইটা একটু দেখে নাও। কোন বস্তু থেকে নিঃসৃত আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃত পক্ষেই মিলিত হয়, এই যে প্রকৃত পক্ষেই যদি মিলিত হয়, এই জিনিসটা প্রকৃত পক্ষেই যদি মিলিত হয়, তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুটার বাস্তব প্রতিবিম্ব বলে। এই যে এইটার মতো, এখানে কিন্তু প্রকৃত পক্ষেই এই বিন্দুটাতে মিলিত হচ্ছে প্রতিফলিত রশ্মি দুইটা, এই যে 1 নম্বর আর 2 নম্বর এখানে মিলিত হচ্ছে, এটাকে বলতেছি আমরা বাস্তব প্রতিবিম্ব। ঠিক আছে, আর অবাস্তব প্রতিবিম্ব কি জিনিস? অবাস্তব প্রতিবিম্ব কি জিনিস? কোন বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোন তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, এই যে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, মিলিত কিন্তু হয় না বাস্তবে, দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির অবাস্তব প্রতিবিম্ব বলে। এই যে এইটার মতো, এই যে এইটার মতো, এই কেসটার মতো। এই যে কিউ বিন্দুটা, এটা কিন্তু বাস্তবে প্রতিফলিত রশ্মি দুইটা মিলিত হয় না, অবাস্তব জগতের কোনো একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় দুইটা আলোক রশ্মি। ঠিক আছে, এই যে কিউ প্রাইম বিন্দুটা অবাস্তব জগতের, এইটাকে আমরা বলতেছি এই কিউ বিন্দুটার অবাস্তব প্রতিবিম্ব। বুঝাইতে পারলাম? এই হচ্ছে তোমাদের বাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। সংজ্ঞা দুইটা লিখে রাখতে পারো খাতা কলম নিয়ে। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসতে হবে আমার ক্লাস করতে হইলে। বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করা যাবে না, খাতা কলম নিয়ে বসতে হবে, নোট করতে হবে। এরপর আসো প্রতিবিম্বের প্রকারভেদ। আরো অনেক রকমের প্রতিবিম্ব হইতে পারে। এখানে দেখতেছো আকার, বিভিন্ন আকারের প্রতিবিম্ব হইতে পারে, আকৃতি, প্রতিবিম্ব সোজা হইতে পারে, উল্টা হইতে পারে, একটু আগে বললাম যে। এরপরে দেখতেছো প্রকৃতি। প্রকৃতি হচ্ছে বাস্তব অবাস্তব, বাস্তব অবাস্তব তো বুঝাইলাম এতক্ষণ, সোজা উল্টাও তো বলছি একটু আগে। এই যে এইখানে যে প্রতিবিম্বটা দেখতে পারতেছো এটা কিন্তু উল্টা হয়ে গেছে, এই যে পেন্সিলটা জাস্ট এরকম উল্টা হয়ে গেছে, এটা হচ্ছে উল্টা প্রতিবিম্ব, এটা হচ্ছে উল্টা প্রতিবিম্ব। আর এইখানে যে দেখতেছো, এই যে এইখানে যে দেখতেছো, এই যে বোতলটা, এই বোতলটা কিন্তু উল্টা হয় না, সোজাই আছে। সমতল দর্পণ, এটা হচ্ছে সোজা প্রতিবিম্ব, সোজা, এটা হচ্ছে সোজা প্রতিবিম্ব। আরো বিস্তারিত পড়বো আমরা, সমস্যা নাই, আপাতত ধারণা নিয়ে রাখো। ঠিক আছে, সোজা আছে, উল্টা আছে। এবারে খাটো বা খর্বিত, খাটো বা খর্বিত, বড় বা বিবর্ধিত। খাটো বা খর্বিত, বড় বা বিবর্ধিত কি জিনিস? ধরো একটা বস্তু আছে হচ্ছে ধরো এতটুকু একটা বস্তু আছে, ঠিক আছে, ধরো এই কলমটা সমান একটা বস্তু আছে, এটাকে যখন তুমি দর্পণে দেখবা, দর্পণের মধ্যে বস্তুটা এত বড় হয়ে গেছে, তাহলে এটা কি হইলো? প্রতিবিম্বটা বড় হয়ে গেল, তখন তাকে বলবো হচ্ছে বড় বা বিবর্ধিত প্রতিবিম্ব। আর যদি প্রতিবিম্বর আকার মূল বস্তুর চাইতে, মূল বস্তু কি, যে জিনিসটা তুমি দর্পণের সামনে রেখে দেখতেছো, ওই মূল বস্তুর চাইতে যদি প্রতিবিম্বর আকার ছোট হয়, তাহলে সেটা হচ্ছে খাটো বা খর্বিত প্রতিবিম্ব। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেখো, এই যে এখানে, এখানে যে জিনিসগুলো দেখতে পারতেছো, এই যে এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে অবজেক্ট, আমাদের মেইন অবজেক্ট। এই যে দর্পণ, দর্পণের প্রতিবিম্ব গঠিত হইলো এইখানে, প্রতিবিম্বটা হয়ে গেছে কি উল্টা। এই যে এখানে হেডটা হচ্ছে উপরের দিকে, এখানে হেড হচ্ছে নিচের দিকে, তার মানে এটা হচ্ছে উল্টা, 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 উল্টা। আর কি, আর কি,
আর কি, এটা কি বাস্তব না অবাস্তব? দেখো তো এই যে দর্পণের সামনে বাস্তব জগতে আসলেই মিলিত হচ্ছে কিনা, এই যে বাস্তব জগতে আসলে এই যে এই বিন্দুতে মিলিত হচ্ছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। আর আকারটা কি হবে, আকার আকার দেখো তো, এই যে আমাদের অবজেক্ট আর এই যে আমাদের ইমেজ বা প্রতিবিম্ব বা ইমেজ, এই প্রতিবিম্বটা হচ্ছে অবজেক্টের চাইতে বড়, তাহলে এটা হচ্ছে বিবর্ধিত 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 প্রতিবিম্ব। ঠিক আছে, বড় প্রতিবিম্ব বা বিবর্ধিত প্রতিবিম্ব। আর এখানে কি হইতেছে, এখানে কি হইতেছে, এই যে আমাদের অবজেক্ট, এই যে আমাদের অবজেক্ট অবজেক্ট আর এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ বা প্রতিবিম্ব। এই যে অবজেক্টটা, অবজেক্ট তো সবসময় বাস্তব জগতে থাকে, তাই না? অবজেক্ট থাকে বাস্তব জগতে, এইখানে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে অবাস্তব জগতে, অবাস্তব জগতে, দর্পণের পেছনে। হ্যাঁ, দর্পণের সামনে বাস্তব জগৎ, এখানে অবজেক্ট আছে, কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে অবাস্তব জগতে, তাহলে এটা হচ্ছে আমাদের অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। এখন এটা সোজা না উল্টা, দেখো তো এই যে হেড হচ্ছে উপরের দিকে, এটার হেড হচ্ছে উপরের দিকে, তাহলে এটা উল্টায় নাই, এটা হচ্ছে সোজা, সোজাই আছে, এটা হচ্ছে সোজা প্রতিবিম্ব। আর খাটো বা খর্বিত বড় বিবর্ধিত, এখানে কি হইতেছে দেখো তো, এই যে অবজেক্ট, এই মেন অবজেক্ট, এই মেন অবজেক্টের চাইতে ইমেজটা হচ্ছে ছোট, প্রতিবিম্বটা ছোট হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে খাটো বা খর্বিত, খাটো বা খর্বিত, খর্বিত প্রতিবিম্ব, খর্বিত প্রতিবিম্ব। এরকম বিভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হইতে পারে। এখন কোন সময় কেমন প্রতিবিম্ব গঠিত হবে এটা কিসের উপর নির্ভর করে জানো? এটা দুইটা জিনিসের উপর নির্ভর করে। এক নাম্বারটা হচ্ছে দর্পণের প্রকৃতি, দর্পণের প্রকৃতি, এখানে লেখা ঠিক না, দর্পণের প্রকৃতি, দর্পণের প্রকৃতির উপর নির্ভর করে। দর্পণ যদি সমতল দর্পণ হয় তাহলে এক রকমের প্রতিবিম্ব হবে, দর্পণ যদি গলীয় দর্পণ হয় তাহলে এক রকমের প্রতিবিম্ব হবে। গলীয় দর্পণের মধ্যে আবার দুইটা আছে, একটা অবতল একটা উত্তল, যদি অবতল হয় তাহলে এক রকমের প্রতিবিম্ব হবে, যদি উত্তল হয় তাহলে অন্য রকমের প্রতিবিম্ব হবে। তো প্রতিবিম্ব কেমন হবে ওটা নির্ভর করে হচ্ছে দর্পণের প্রকৃতির উপর। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে দর্পণ হতে মূল বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, দর্পণ হতে মূল বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। এখানে লেখার জায়গা নাই, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যখন আমরা পড়বো তখন আমরা লিখে দিব, না সমস্যা নেই। এই প্রতিবিম্ব সংক্রান্ত বিস্তারিত পড়া আমাদেরকে পড়তে হবে, তখন আমরা বিস্তারিত পড়বো, আপাতত ধারণা নিয়ে রাখো। এবার আসে দর্পণে বস্তুর প্রতিবিম্ব, এই যে জিনিসটা এখানে লিখতে চাইছিলাম এখানে লিখে দিই। দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হবে, কেমন হবে প্রতিবিম্ব, কেমন হবে তা নির্ভর করে, নির্ভর করে হচ্ছে দুইটা জিনিসের উপর। এক নম্বরটা হচ্ছে দর্পণের প্রকৃতি, দর্পণের প্রকৃতি। দর্পণ কয়েক রকমের হইতে পারে, সমতল, সমতল দর্পণ, গলীয় দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণ আবার দুই রকমের হইতে পারে, অবতল, উত্তল। ঠিক আছে, যদি সমতল দর্পণ হয় তাহলে এক রকমের প্রতিবিম্ব, যদি অবতল দর্পণ হয় তাহলে আরেক রকমের প্রতিবিম্ব, যদি উত্তল দর্পণ হয় তাহলে আরেক রকমের প্রতিবিম্ব। তো এই দর্পণের প্রকৃতির উপর ভিত্তি করে এই প্রতিবিম্ব কেমন হবে সেটা নির্ভর করে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে দর্পণের, দর্পণ থেকে, দর্পণ থেকে লক্ষ্য বস্তুর, লক্ষ্য বস্তুর দূরত্ব, দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বের উপর নির্ভর করে। কিভাবে? ধরো এটা হচ্ছে একটা অবতল দর্পণ, অবতল দর্পণ হলে বাইরের দিকে সিলভারিং করা থাকবে, বাইরের দিকে সিলভারিং করা থাকবে। এই সেম অবতল দর্পণটা হচ্ছে আবার এইখানেও, সেম অবতল দর্পণটা হচ্ছে আবার এইখানেও, দুইটা ধরো একই অবতল দর্পণ, তাহলে দর্পণের প্রকৃতি তো একই। ধরো একটা লক্ষ্যবস্তু রাখলা তুমি এইখানে, আরেকটাতে লক্ষ্যবস্তু রাখলা হচ্ছে তুমি এইখানে, একটাতে লক্ষ্যবস্তু রাখছো অনেক কাছে, আরেকটাতে লক্ষ্যবস্তু অনেক দূরে, তাহলে এইখানে এই যে লক্ষ্যবস্তুর যে প্রতিবিম্বটা তৈরি হবে না, এই প্রতিবিম্ব দুইটা ভিন্ন রকমের হবে, এক রকমের হবে না। হ্যাঁ, এখানে যে লক্ষ্যবস্তু থেকে দূরত্ব, এই যে লক্ষ্যবস্তু থেকে দর্পণের দূরত্ব খুবই কম,
আর এখানে এই লক্ষ্যবস্তু থেকে এই দর্পণের দূরত্বটা খুবই বেশি। তো এই বেশি কমের কারণে প্রতিবিম্বের মানে প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে, প্রতিবিম্ব কেমন হবে এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইসবের বিস্তারিত পড়াশোনা করব যে লক্ষ্যবস্তু এই দর্পণের কতটুকু সামনে থাকলে কেমন প্রতিবিম্ব হবে, এটা আমরা বিস্তারিত পড়াশোনা করব। আপাতত এখানে দেখো সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব। আচ্ছা, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়? সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব আমরা প্রথমে পড়বো হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু। আচ্ছা, বিন্দু লক্ষ্যবস্তু কি জিনিস এটা আগে একটু বুঝাই। ধরো এই হচ্ছে একটা সমতল দর্পণ, এই দর্পণের সামনে এখানে একটা বিন্দু রাখা আছে, এটা একটা বিন্দু, পি বিন্দু, বিন্দু রাখা আছে। এই বিন্দুর যদি তুমি প্রতিবিম্ব দেখতে চাও তাহলে প্রতিবিম্বটা দেখতে পাবা হচ্ছে এইখানে। ধরো এইখানে হচ্ছে প্রতিবিম্ব দেখতে পাবা পি প্রাইম। ঠিক আছে, আরেকটা কেস চিন্তা করো, ধরো এইখানে একটা সমতল দর্পণ আছে আর এখানে তুমি আছো, তুমি নিজেকেই নিজে দেখতেছো আয়নার মধ্যে, তাহলে তুমি এইখানে নিজের একটা প্রতিবিম্ব দেখতে পাবা। ঠিক আছে, এইখানে লক্ষ্যবস্তু হিসেবে কি আছে? একটা বিন্দু, একটা বিন্দু আছে লক্ষ্যবস্তু হিসেবে, তার প্রতিবিম্ব তুমি কি দেখতে পাবা? একটা বিন্দুই দেখতে পাবা। ঠিক আছে, যখন এরকম লক্ষ্যবস্তু হিসেবে একটা বিন্দু থাকবে আর তার প্রতিবিম্ব হিসেবে তুমি একটা বিন্দু দেখতে পাবা, তখন তাকে বলবা হচ্ছে বিন্দু লক্ষ্যবস্তু, বিন্দু লক্ষ্যবস্তু। কিন্তু আমরা কি সবসময় বিন্দু লক্ষ্যবস্তু দেখি? বাস্তব জগতে আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন কিন্তু বিন্দু লক্ষ্যবস্তু আমরা দেখি না, কারণ এই যে তুমি যে আয়নার সামনে দাঁড়াইলা, তোমার মধ্যে তো অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু নিয়ে তুমি গঠিত না? এই অসংখ্য বিন্দু মিলে একটা বস্তু গঠিত হইল। যখন তুমি এইখানে একটা বস্তু হিসেবে দাঁড়াইলা, তার প্রতিবিম্ব তুমি একটা বস্তু দেখতে পাইলা, তখন এটাকে কিন্তু আর বিন্দু প্রতিবিম্ব বা বিন্দু লক্ষ্যবস্তু তুমি বলতে পারবা না, তখন এটাকে আমার তো বলতে হবে বিস্তৃত লক্ষ্যবস্তু। বিস্তৃত লক্ষ্যবস্তু মানে অনেকগুলা বিন্দু মিলে একটা লক্ষ্যবস্তু, বিস্তৃত লক্ষ্যবস্তু। ঠিক আছে, তো প্রথমে সমতল দর্পণে বিন্দু লক্ষ্যবস্তুর জন্য জিনিসটা কি হয় সেটা যদি আমরা একটু দেখি। সমতল দর্পণে বিন্দু লক্ষ্যবস্তুর জন্য প্রতিবিম্ব কি হয় সেটা যদি আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো এখানে একটা চিত্র দেখতে পারতেছো, মাঝখানে M1 M2, এই যে এই M1 M2 এটা হচ্ছে একটা সমতল দর্পণ। সমতল দর্পণ, সমতল দর্পণের এটা হচ্ছে বাস্তব জগৎ, এটা হচ্ছে বাস্তব জগৎ। এই যে ও বিন্দুটা দেখতে পারতেছো না, এটা হচ্ছে আমাদের লক্ষ্য বিন্দু, এটা হচ্ছে আমাদের লক্ষ্য বিন্দু, এটা হচ্ছে আমাদের লক্ষ্য বিন্দু। এই বিন্দুটারই আমরা প্রতিবিম্ব দেখব, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটারই আমরা প্রতিবিম্ব দেখব। প্রতিবিম্বটা দেখতে পারতেছি আমরা ও প্রাইম বিন্দুতে, এই ও বিন্দুর প্রতিবিম্ব দেখতে পারতেছি ও প্রাইম বিন্দুতে। ঠিক আছে, ও বিন্দুর প্রতিবিম্ব দেখতে পারতেছি ও প্রাইম বিন্দুতে। যখন ও প্রাইম বিন্দুতে প্রতিবিম্বটা দেখবো আমরা, তখন এই যে এইখানে এই যে এই বিন্দুটা আছে না, এই যে টি বিন্দু দেখতেছো, এই ওটি, এই ওটি যে দূরত্বটা আছে মানে বাস্তব জগতে যেখানে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে যে তোমার দর্পণের যে দূরত্ব ওটি, বিন্দু থেকে দর্পণের দূরত্ব ওটি, লক্ষ্যবিন্দু থেকে দর্পণের দূরত্ব ওটি, আর এই যে প্রতিবিম্বটা এই দর্পণ থেকে যত দূরে গঠিত হয়েছে, এই প্রতিবিম্বটা এই দর্পণ থেকে যত দূরে গঠিত হয়েছে সেটা হচ্ছে যে এই দূরত্বটা ওটি প্রাইম, সরি ও প্রাইম টি। এই ওটি আর ও প্রাইম টি এই দুটো সমান হবে। ঠিক আছে, এই ওটি আর ও প্রাইম টি এই দুটো হচ্ছে সমান হবে। এখন আমি মুখে বইলা দিলাম সমান হবে আর তোমরা বিশ্বাস করে ফেললা? প্রমাণ দেখবা না কেমনে সমান হইল? কেন সমান হইল প্রমাণ দেখবা না? প্রমাণটা দেখে আসি, আসো। এই দুটো কেমনে সমান হইল প্রমাণটা দেখে আসি। এইখানে একটু খেয়াল করে দেখলে তুমি ত্রিভুজ দেখতে পারবা, একটু খেয়াল করে দেখো। এই যে এই বিন্দু, এই বিন্দু আর এই যে এই বিন্দু, এখানে একটা ত্রিভুজ দেখতে পারতেছো না? এই যে এই ত্রিভুজটা দেখতে পারতেছো, এই যে এই বিন্দু হচ্ছে কিউ, তাহলে হচ্ছে তোমাদের টি কিউ ও, ত্রিভুজ টি কিউ ও, ত্রিভুজ টি কিউ ও একটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ এই পাশে দেখতে পারতেছো, দেখো কিনা, দেখো দেখা যায় কিনা। এই যে এই পাশে আরেকটা ত্রিভুজ দেখতে পারতেছো, এই যে এই ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, দুইটা ত্রিভুজ দেখতে পারতেছো না? এখন দুইটা ত্রিভুজের এই যে বাহু,
এই বাহুটা ও প্রাইম টি আর এই বাহুটা ও টি, এই দুইটা বাহু সমান, এটা প্রমাণ করতে পারলেই তো আমরা বলে দিতে পারলাম যে এই যে এই বিন্দু থেকে এই দর্পণের দূরত্ব আর দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান, তাই না? তো এটা কিভাবে প্রমাণ করব দেখি। প্রথমে দেখো এই যে আমাদের যে ত্রিভুজ ও টি কিউ এবং যে ত্রিভুজ ও প্রাইম টি কিউ, এই দুইটার মধ্যে দেখো তো এই যে কিউটি বাহুটা আছে, এই যে এই বাহুটা, এই কিউটি বাহুটা, এটা তো এই ত্রিভুজটারও একটা বাহু, এই ত্রিভুজটারও একটা বাহু, তাই না? তাহলে এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু, সাধারণ বাহু, সাধারণ বাহু কোনটা? সাধারণ বাহু হচ্ছে টি কিউ, সাধারণ বাহু টি কিউ। তার মানে ওই ত্রিভুজের যে টি কিউ বাহু আছে ওইটা আবার এই ত্রিভুজেরই বাহু, তাহলে টি কিউ মানে ওই ত্রিভুজের টি কিউ বাহু আর এই ত্রিভুজের টি কিউ বাহু, এই দুটো সমান হয় লাগবে, দুটো তো একই বাহু, তো আলটিমেটলি দুটো হচ্ছে সমান। 2 নম্বর যে জিনিসটা ঘটে, তাহলে দেখো তো এই যে এইখানে তোমরা একটা কোণ দেখতে পারতেছো কিনা, দেখো তো একটা সমকোণ দেখতে পারতেছো কিনা, যদি দেখাই তাহলে দেখো তো এই যে এইখানে এই যে এই কোণটা, এই কোণটা কি 90 ডিগ্রি না? দেখতে পারতেছো কিনা এই কোণটা কি 90 ডিগ্রি কিনা? এই কোণটা যদি 90 ডিগ্রি হয় এই কোণটাও 90 ডিগ্রি হইতে বাধ্য, তাই না? আমরা কি করতেছি, এই যে এই সমতল দর্পণটা আছে তার লম্বভাবে একটা আপতিত রশ্মি আমরা আপতন করতেছি, তো লম্বভাবে যদি আপতন করি সেটা লম্বভাবেই প্রতিফলিত হয়ে যাবে, ওইটাকে যদি তুমি পিছন দিকে বাড়াও তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। অর্থাৎ তোমার এই যে ত্রিভুজের যে ও প্রাইম টি কিউ, এই যে কোণ ও প্রাইম টি কিউ, এটা সমান হবে কোন কোণের? এটা সমান হবে ও টি কিউ, এই যে এই কোণটা ও টি কিউ, কোণ ও টি কিউ, ঠিক আছে? তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু সমান আর একটা কোণ সমান, ঠিক আছে? এখন আরেকটা জিনিস আমরা খেয়াল করি, এখানে দেখো সবকিছু মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দুইটা জিনিস আমরা বুঝছি, এখন আরেকটা জিনিস দেখো, এখন আরেকটা জিনিস হচ্ছে এই যে তোমাদের এটা তো হচ্ছে আপতন কোণ আই আর এটা হচ্ছে প্রতিফলন কোণ আর। আপতনের এই যে তোমার প্রতিফলনের দ্বিতীয় সূত্রে পড়ছিল না, এই আই আর আর সমান হয়, আই আর আর হচ্ছে সমান হয়, পড়ছিল না? ডেফিনেটলি পড়ছিলাম, আই আর আর হচ্ছে সমান। এখন এদিকে তাকাও, এটা যদি আই কোণ হয় এটা তাহলে কোন কোণ? এই পুরাটা, এই যে এই পুরাটা, এটা তো অভিলম্ব, তাই না? এটা তো অভিলম্ব, 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 অভিলম্ব দর্পণের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। অভিলম্ব দর্পণের সাথে লম্ব থাকে, তাহলে অভিলম্ব দর্পণের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা ঠিক আছে, এই পুরাটা যদি 90 ডিগ্রি কোণ হয়, এই এতটুকু যদি আই কোণ হয়, তাহলে মাঝখানের এই যে এই কোণটা, এই যে এই কোণটা, মাঝখানের যে এই কোণটা, অন্য কালে দেখাই, মাঝখানের এই যে এই কোণটা, এই যে এই এতটুক, এই এতটুক, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আই কোণ, তাই না? 90 ডিগ্রি মাইনাস আই কোণ। এট দ্য সেম ওয়ে এটা যদি আর কোণ হয়, এই যে এই কোণটা, এই কোণটা, এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আর কোণ, বুঝতে পারছো? 90 ডিগ্রি মাইনাস আর কোণ, ঠিক আছে? এখন আসো, দেখো এটা তো একটা সমীকরণ, তাই না? এই যে আই আর আর এই যে সমান, এটা তো একটা সমীকরণ, সমীকরণের দুই পাশেই যদি তুমি 90 ডিগ্রি বিয়োগ করে দাও, আই মাইনাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল আর মাইনাস 90 ডিগ্রি, করতে পারো না? ডেফিনেটলি পারো। আমরা যদি বলি এ ইকুয়াল বি, একটা সমীকরণ যদি এইভাবে লিখি a প্লাস 2 ইজ ইকুয়াল বি প্লাস 2, লেখা যায় কিনা? ডেফিনেটলি লেখা যায়। দুই পাশে আমরা একই জিনিস যোগ করছি, একই জিনিস যদি দুই পাশে যোগ বিয়োগ করি সমীকরণে কোনো চেঞ্জ হয়? চেঞ্জ হয় না তো, তাহলে ডেফিনেটলি এটা লেখা যায় আই মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল আর মাইনাস 90 ডিগ্রি। দুই পাশে যদি একটা মাইনাস কমন নিয়ে কেটে দাও তাহলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস আই কোণ ইজ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস আর কোণ, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস আই কোণ আর 90 ডিগ্রি মাইনাস আর কোণ, এই দুটো হচ্ছে সমান। 90 ডিগ্রি মাইনাস আই কোণ কোনটা ছিল?
এই যে 90 ডিগ্রি মাইনাস আই কোণ কোনটা ছিল এটা, এই যে এই কোণটা ছিল 90 ডিগ্রি মাইনাস আই কোণ। এটা হচ্ছে তোমার এটা টি বিন্দু, তাহলে টি কিউ ও, টি কিউ ও কোণ টি কিউ ও, কোণ টি কিউ ও, এটা সমান হচ্ছে এই যে 90 ডিগ্রি মাইনাস আর কোণ, এই যে এটা হচ্ছে গিয়া তোমার ধরো এই যে আর কিউ আর এই যে এম টু, এই যে এই কোণটা আর কিউ এম টু, আর কিউ এম টু এই কোণটা বুঝ, এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, এটা আমরা বললাম এই কোণ টি কিউ ও আর এই কোণ আর কিউ এম টু, এই দুটো হচ্ছে সমান। তো এই দুইটা সমান এটা প্রমাণ করে আমার লাভ কি, এই দুইটা কোণ যে সমান এটা প্রমাণ করে আমার লাভ কি, ডেফিনেটলি লাভ আছে। কি লাভ আছে, যদি এই যে এই বাহুটাকে এইভাবে বর্ধিত করে দাও, এই বাহুটাকে যদি এইভাবে বর্ধিত করে দাও, আর এই যে অভিলম্ব আছে এইটাকেও যদি বর্ধিত করে দাও, তাহলে দেখো তো এই যে তোমাদের এই যে 90 ডিগ্রি মাইনাস আর কোণ, এটার বিপ্রতীপ কোণ কিনা এটা, এই যে 90 ডিগ্রি মাইনাস আর কোণ, এই যে এইটা, এই দুইটা কোণ বিপ্রতীপ কোণ কিনা, ডেফিনেটলি এই দুইটা কোণ বিপ্রতীপ কোণ। এই 90 ডিগ্রি মাইনাস আর কোণটা এই যে এই কোণটা, আর এই যে এই কোণটা এই ত্রিভুজের এই যে এই কোণটা, এই দুটো বিপ্রতীপ কোণ কিনা, ডেফিনেটলি বিপ্রতীপ কোণ। তাহলে 90 ডিগ্রি মাইনাস আর কোণটা হচ্ছে তোমার এই যে ও প্রাইম কিউ এম ওয়ান, ও প্রাইম কিউ এম ওয়ান, এই যে 90 ডিগ্রি মাইনাস আর কোণ এর জায়গায় লেখা যাবে ও প্রাইম কিউ এম ওয়ান, এই কোণটা। তার মানে এই কোণ টি কিউ ও আর ও প্রাইম কিউ এম ওয়ান এই দুইটা হচ্ছে সমান, ঠিক আছে। তো 3 নম্বর আমরা কি লিখতে পারি, কোণ টি কিউ ও, টি কিউ ও ইজ ইকুয়াল অ্যাঙ্গেল ও প্রাইম কিউ এম, ও প্রাইম কিউ এম, এই দুইটা জিনিস হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমরা লিখতে পারি। মুছে দিলাম ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে। এবার দেখো এবার খেয়াল করো, 3টা জিনিস আমরা লিখছি। কি লিখছি, এই যে এই বাহুটা হচ্ছে একটা সাধারণ বাহু, এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, আর এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান এই দুইটা ত্রিভুজের মধ্যে। তো দুইটা ত্রিভুজের মধ্যে একটা বাহু আর দুইটা কোণ যখন সমান হয়, ত্রিভুজ দুইটা কি হয়, সর্বসম ত্রিভুজ হয়। ত্রিভুজ টি কিউ ও আর ত্রিভুজ ও প্রাইম টি কিউ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। ত্রিভুজ টি কিউ ও সর্বসম চিহ্নটা আমি ভুলে গেছি, ক্লাস 8-এ পড়ছিলাম, পড়া হয়নি, ঠিক আছে। তোমরা সর্বসম চিহ্নটা একটু দেখে নিবা বই থেকে। ত্রিভুজ টি কিউ ও সর্বসম হচ্ছে ত্রিভুজ ও প্রাইম টি কিউ, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ হলে কি হয়, দুইটা ত্রিভুজের সবকিছু সমান হয়। সর্বসম ত্রিভুজ হলে দুইটা ত্রিভুজের সবকিছু সমান হয়, তাহলে এই ত্রিভুজের সবকিছু এই ত্রিভুজের সমান। তাইলে এই যে এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সমান, তাই না। তার মানে এই যে এটা হচ্ছে টি বিন্দু, তার মানে ও টি আর ও প্রাইম টি এই দুটো হচ্ছে সমান। তাইলে ও টি ইজ ইকুয়াল ও প্রাইম টি, এটাই আমাদের প্রমাণ করার লক্ষ্য ছিল, এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম। এটা দ্বারা আমরা কি বুঝলাম, যে এই যে ও টি এই দূরত্বটা কোন দূরত্ব, এই দর্পণ থেকে এই লক্ষ্যবস্তুর দূরত্ব, অর্থাৎ এই দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে এই দর্পণ থেকে প্রতিবিম্ব যত দূরে গঠিত হচ্ছে এই দূরত্বের সমান, ঠিক আছে। অর্থাৎ লক্ষ্যবস্তু তুমি এই যে দর্পণের সামনে লক্ষ্যবস্তু যত দূরে রাখবা, প্রতিবিম্ব ঠিক তুমি তত দূরত্বে পাবা। লক্ষ্যবস্তু যদি এইখানে রাখো, প্রতিবিম্ব তুমি এইখানে এই দূরত্বে পাবা। লক্ষ্যবস্তু যদি এখানে রাখো, প্রতিবিম্ব তুমি এই যে এইখানে পাবা। অর্থাৎ এই লক্ষ্যবস্তু থেকে দর্পণের এই দূরত্বটা আর এই প্রতিবিম্ব থেকে এই দর্পণের এই দূরত্বটা সব সময় সমান হবে। কোন ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে। বুঝাইতে পারলাম আশা করি বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো, ভিডিও আবার পেছন থেকে দেখবা, ঠিক আছে। ভিডিও আবার পেছন থেকে দেখে বুঝে নিবা।
এবার আসে বিস্তৃত লক্ষ্যবস্তু। বিস্তৃত লক্ষ্যবস্তু কি বলছিলাম, যে বিন্দু লক্ষ্যবস্তু হবে না, একটা বিন্দু থাকবে না লক্ষ্যবস্তুতে, অসংখ্য বিন্দু মিলে একটা বস্তু থাকবে। এই দেখো তো, এই যে অসংখ্য বস্তু মিলে এই বিন্দু মিলে এই বস্তুটা এখানে আছে, একটা পেন্সিল আছে, এটা হচ্ছে বিস্তৃত লক্ষ্যবস্তু। ঠিক আছে, বিস্তৃত লক্ষ্যবস্তু। বিস্তৃত লক্ষ্যবস্তু থাকলে কি হয়, কিছুই না, তুমি এই বিন্দু দিয়ে মিলাইতে পারবা। ঠিক আছে, বিন্দু দিয়ে কিভাবে মিলাবা আমি যদি একটু দেখাই। ধরো এই যে বিন্দুটা আছে, সরি, এই যে বিন্দুটা আছে, এই যে এই বিন্দুটার প্রতিবিম্ব তোমরা দেখতে পাবা এখানে, রাইট? এই বিন্দুটার প্রতিবিম্ব এখানে দেখতে পারবা। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার প্রতিবিম্ব দেখতে পারবা এইখানে। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটার প্রতিবিম্ব দেখতে পারবা এখানে। মানে প্রত্যেকটা বিন্দুর জন্য তুমি আলাদা আলাদা বিন্দু প্রতিবিম্ব পাবা না? এই যে এই বিন্দুটার প্রতিবিম্ব দেখতে পারবা এখানে, এই বিন্দুটার প্রতিবিম্ব দেখতে পারবা হচ্ছে এইখানে। ঠিক আছে, তাহলে টোটাল এখানে যতগুলা বিন্দু আছে সবগুলা বিন্দুরই তুমি প্রতিবিম্ব এখানে দেখতে পারবা। ওইখানে যতগুলা বিন্দু মিলে বস্তুটা হইছে, ওই অতগুলা বিন্দুর প্রতিবিম্ব মিলে এখানে পুরা বস্তুটার প্রতিবিম্বই গঠিত হবে। ঠিক আছে, এইখানেই বস্তুর উপর যতগুলা বিন্দু আছে, এই পার্টিকুলার প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব যে বিন্দুগুলা আছে, এই বিন্দুগুলা এই যে এখান থেকে এই দর্পণ থেকে এই লক্ষ্য বস্তুর দূরত্ব আর এই প্রতিবিম্ব যে বিন্দুর দূরত্ব, এগুলো সবসময় সমান হইতে থাকবে, তাই না? সমান যে হয়, একটু আগের স্লাইডে তো আমরা প্রমাণ করে আসলাম যে বিন্দুগুলা সমান দূরত্বে থাকে। তার মানে যদি এই বস্তুর উপর প্রত্যেকটা বিন্দু, এই তোমার এই বস্তুর উপর প্রত্যেকটা বিন্দু যদি এইখানে এই প্রত্যেকটা বিন্দুর সমান দূরত্ব যদি হয়, এই দূরত্বটা যদি তোমার এই যে এই দূরত্ব আর এই দূরত্ব এগুলো যদি সমান হইতে থাকে, তাহলে এই পুরা বস্তুটার এই দর্পণ থেকে যে দূরত্বটা আছে, পুরা বস্তুটার দর্পণ থেকে যে দূরত্ব আর এই প্রতিবিম্ব, পুরা প্রতিবিম্বর এই দর্পণ থেকে যে দূরত্ব, এই দুটা সমান হবে। এই দুটা কি হবে? সমান হবে, দুটা সমান হবে। আরেকটা জিনিস এখানে ঘটতেছে, দেখো তো, এই যে হেড, এটা পেন্সিলের হেড না? পেন্সিলের হেডের প্রতিবিম্বটা আমরা এখানেই দেখতে পারতেছি, আর যে পেন্সিলের বটম পার্ট আছে, এই বটম পার্ট, এটার প্রতিবিম্ব আমরা এখানেই দেখতে পারতেছি। তার মানে এই প্রতিবিম্বটা হচ্ছে সোজা প্রতিবিম্ব, সোজা প্রতিবিম্ব। আর দর্পণের সামনের এই জগৎটা হচ্ছে বাস্তব জগৎ, প্রতিবিম্বটা গঠিত হচ্ছে অবাস্তব জগতে, অবাস্তব জগতে। তাহলে এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো যে সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়। একটা সিদ্ধান্তে আসি আমরা, সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়। নাম্বার ওয়ান হচ্ছে যে তোমার এই যে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব এই দূরত্ব হবে সমান। ঠিক আছে, তুমি লক্ষ্যবস্তু, তুমি এই যে ধরো এখানে তুমিই দাঁড়াইছো, ঠিক আছে, ধরো না তুমি দাঁড়াইছো, বাসায় এই এক্সপেরিমেন্টটা করবা। তুমি দাঁড়াবা তোমার ড্রেসিং টেবিলের সামনে, তুমি যত দূরে যাইতে থাকবা, তোমার যে প্রতিবিম্ব হবে এই পাশে, এই প্রতিবিম্ব তত দূরে যাইতে থাকবে। তুমি যত সামনে আগাইতে থাকবা, তোমার প্রতিবিম্ব তত সামনে আগাইতে থাকবে। বাসায় এটা করে দেখবা। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর আমরা দেখতেছি যে প্রতিবিম্ব সোজা হয়। প্রতিবিম্বটা কি হয়? সোজা হয়। প্রতিবিম্বটা সোজা হয়, কমা, অবাস্তব জগতে গঠিত হয়। তাহলে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব, সোজা আর অবাস্তব হয়। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এখানে তাকাও, এই যে এই বিন্দুটার প্রতিবিম্ব এইখানে গঠিত হবে, একদম সোজাসুজি এরকম। আর এই যে একদম নিচে যে বিন্দুটা আছে,
এই বিন্দুটার প্রতিবিম্ব এখানে গঠিত হবে, একদম এরকম সোজাসুজি। ঠিক আছে, এবার এটাকে যদি তুমি যোগ করে দাও, এটাকে যদি তুমি যোগ করে দাও, এটাকে যদি তুমি যোগ করে দাও, যদি যোগ করে দাও, তাহলে দেখো তো এটা একটা আয়তক্ষেত্রের মতো লাগতেছে না? আয়তক্ষেত্রের মতো লাগতেছে না? আয়তক্ষেত্রের মতো লাগে। আয়তক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো সমান হয়, তাই না? এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। সমান যদি হয় তাহলে বুঝতে পারতেছো যে লক্ষ্যবস্তুতে যে পেন্সিলটা ছিল, আমাদের মূল লক্ষ্যবস্তুতে যে পেন্সিলটা ছিল আর প্রতিবিম্বে আমরা যে পেন্সিলটা দেখতে পারতেছি, এই দুটো সমান হবে, তাই না? লক্ষ্যবস্তুতে যে পেন্সিল দেখতে পারতেছি আর প্রতিবিম্বে যে পেন্সিলটা দেখতে পাচ্ছি, দুটো সমান হবে। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দুইটা সমান হবে। লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব এদের দৈর্ঘ্য সমান, এদের দৈর্ঘ্য সমান হবে। এই কিছু জিনিস হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে। সমতল দর্পণের ক্ষেত্রে, সমতল দর্পণের ক্ষেত্রে আর কোনো প্যাচপুচ নাই, এরকমই দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব সমান। প্রতিবিম্বটা হচ্ছে সোজা হবে, অবাস্তব হবে। আর লক্ষ্যবস্তু আর প্রতিবিম্বর যে দৈর্ঘ্য আছে, ধরো লক্ষ্যবস্তু যদি ইয়া বড় হয়, প্রতিবিম্ব ইয়া বড় দেখতে পারবা। লক্ষ্যবস্তু যদি ছোট হয়, প্রতিবিম্ব তুমি ছোট দেখতে পারবা। পরের টপিকে আসো, গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। এর আগে আমরা সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কি হয় কি না হয় দেখে আসলাম। গোলীয় দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, অবতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, উত্তল দর্পণে। গোলীয় দর্পণ তো দুই রকম, তাই না? একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণে একরকম প্রতিবিম্ব হবে, উত্তল দর্পণে আরেক রকম প্রতিবিম্ব হবে, এটা খুব স্বাভাবিক। এইখানে একটা গোলক দেখতে পারতেছো, একটা গোলক, গোলক একটা গোলক দেখতে পারতেছো। গোলকের বাইরের পৃষ্ঠে তুমি ইমেজ দেখতে পারতেছো, তাই না? গোলকের বাইরের পৃষ্ঠ, এটা হচ্ছে গোলকের বাইরের পৃষ্ঠ, বাইরের পৃষ্ঠ, বাইরের পৃষ্ঠ। বাইরের পৃষ্ঠে যখন তুমি ইমেজ দেখতে পারবা, তাইলে ভেতরের দিকে সিলভারিং করা থাকে, তাহলে বাইরের পৃষ্ঠে যদি ইমেজ দেখতে পারো, তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তল দর্পণ, উত্তল দর্পণ। এই গোলকটাকে না কেটেও হচ্ছে তুমি বাইরের দিকে ইমেজ দেখতে পারো। তাহলে উত্তল দর্পণ তৈরি করতে হলে গোলকটাকে কিন্তু কাটতে হয় না, কিন্তু অবতল দর্পণ তৈরি করতে হলে গোলকটাকে কিন্তু কাটতে হবে। ঠিক আছে, ধরো এই হচ্ছে একটা গোলক, ঠিক আছে? এই গোলকটাকে যদি তুমি ভেতরের দিকে এইভাবে সিলভারিং করো, ভেতরের দিকে যদি সিলভারিং করা থাকে, তাহলে কিন্তু এই গোলকটাকে কিন্তু আর তোমার কাটতে হচ্ছে না, যে বাইরের দিকে যে দর্পণটা তৈরি হচ্ছে এটা অটোমেটিক উত্তল দর্পণ তৈরি হয়ে যাবে। কিন্তু যখন তুমি অবতল দর্পণ তৈরি করতে যাবা, ধরো এই হচ্ছে একটা গোলক, তুমি বাইরের দিকে সিলভারিং করলা, হ্যাঁ, দর্পণটা কিন্তু তৈরি হয়েছে এখন ভেতরের দিকে। ভেতরের দিকে তুমি আলো কেমনে পাঠাবা? হ্যাঁ, এই দিক দিয়ে আলো পাঠাইলে তো এটা এখানে আটকায় যাবে। তার মানে ভেতর তোমার অবতল দর্পণ তৈরি করতে হলে এভাবে কাটতে হবে, এটাকে কেটে এই যে নিচের যে পার্টটা দেখতে পাচ্ছ, যে উপরের যে পার্টটা দেখতে পাচ্ছ, যে কোনো একটাকে নিয়ে এখানে দর্পণ গঠন করতে হবে। এটা হয়ে যাবে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের মূল কথা না। মূল কথা হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্ব কেমন হয় আর উত্তল দর্পণের প্রতিবিম্ব কেমন হয়, সেটা হচ্ছে বিস্তারিত পড়তে হবে। এখন বিস্তারিত আমরা আজকের ক্লাসে পড়বো না, বিস্তারিত পড়বো আমরা নেক্সট ক্লাসে। আজকে শুধু আমরা দুইটা সূত্র দেখবো, অনেক কিছু পড়ে ফেলছো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অবতল দর্পণে বললাম না যে প্রকৃতি কেমন হবে বিম্বের, এটা নির্ভর করা হচ্ছে দর্পণের প্রকৃতির উপর, আরেকটা জিনিসের উপর বলছি, কিসের উপর? দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্বের উপর। তাহলে অবতল দর্পণে এবং উত্তল দর্পণে, এই যে তোমাদের সমতল দর্পণে আমরা কি বলছি, এই দেখো তো, সমতল দর্পণে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব যত বাড়তে থাকবে, প্রতিবিম্বর দূরত্ব তত বাড়তে থাকবে। তাহলে লক্ষ্যবস্তুর দূরত্বের উপর কিন্তু এটা নির্ভর করতেছে। এই জিনিসটা আরেকটু জটিল, অবতল আর উত্তলের ক্ষেত্রে এই জিনিসটা আরেকটু জটিল। ঠিক আছে, অবতল আর উত্তলের ক্ষেত্রে এই জিনিসটা আরেকটু জটিল। এই জটিল জিনিসপত্রগুলো আমরা পরের ক্লাসে পড়বো। অবতল দর্পণের ধরো এই যে এই হচ্ছে একটা অবতল দর্পণ, অবতল দর্পণের এইখানে একটা লক্ষ্যবস্তু রাখছো, যেরকম প্রতিবিম্ব পাবা, এইখানে একটা লক্ষ্যবস্তু রাখছো, আরেকটু দূরে রাখছো, প্রতিবিম্ব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, প্রতিবিম্বর প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসপত্রগুলো আমরা পরের ক্লাসে পড়বো। আপাতত এখানে দেখো। আচ্ছা,
এইখানে যে জিনিসটা আছে এটা যদিও পরের ক্লাসের পড়া, এটাও পরের ক্লাসের পড়া। আচ্ছা এখানে দেখো, এই জিনিসটা হচ্ছে তোমাদের আজকে পড়াবো। এটা হচ্ছে বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব কি জিনিস? ধরো তুমি তোমাদের এই যে এই স্লাইডটাতে যদি আমরা যাই, এই জিনিসটাকে দেখো, এই যে এই জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। আচ্ছা নতুন করে আঁকি আমি, তাহলে ভালো বুঝতে পারবা, যেহেতু এখানে তোমাদের জায়গা আছে। আচ্ছা এখানে যে জিনিসটা আছে, ধরো বিম্বের দূরত্ব, ধরো এইখানে একটা অবতল দর্পণ এরকম আছে, ঠিক আছে, অবতল দর্পণ এরকম আছে। এটা হচ্ছে তোমাদের ফোকাস বিন্দু এফ, ফোকাস বিন্দু এফ। এটা হচ্ছে তোমাদের বক্রতার কেন্দ্র আর। এইখানে যদি একটা লক্ষ্যবস্তু যদি এখানে রাখো, তাহলে এখান থেকে যদি এইভাবে করে আলোক রশ্মি পাঠাও, আরেকটা আলোক রশ্মি পাঠাবো হচ্ছে এইভাবে ফোকাসের মধ্য দিয়ে, তাহলে কি হবে জানো? তাহলে তোমরা যে প্রতিফলিত আলোক রশ্মিগুলো পাবা সেটা হচ্ছে এরকম, এই যে এরকম প্রতিফলিত আলোক রশ্মি দুইটা কেন এরকম হইলো এটা তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো, বলছি আগেই। তোমরা জাস্ট জেনে রাখো যে এরকম একটা প্রতিবিম্ব পাওয়া যায়। তোমার এই যে প্রতিফলিত রশ্মি দুইটা এই বিন্দুতে মিলিত হয়, তখন এই যে এরকম একটা প্রতিবিম্ব পাওয়া যায়, এখানে এই প্রতিবিম্বটা পাওয়া যায়। তাহলে এখানে দেখো, এদিকে তাকাও, এই যে দর্পণের যে মেরু আছে, এই দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তুটা যে দূরত্ব আছে না, লক্ষ্যবস্তুটা যে দূরত্ব আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে, এটাকে বলতেছি হচ্ছে তোমার ইউ দূরত্বে। এই যে ইউ দূরত্বে, ইউ দূরত্বে কোনো লক্ষ্যবস্তু থাকলে এই দূরত্বটাকে বলতেছি আমরা ইউ, এই দূরত্বটাকে বলতেছি ইউ। আর আমরা যে তোমার এই যে বিম্বটা তো এখানে গঠিত হয়েছে, তাই না? এই দর্পণের মেরুবিন্দু থেকে এই বিম্বটা যত দূরে আছে, এই বিম্বটা যত দূরত্বে আছে, এই যে এই দূরত্বটা, এটার আমরা বলতেছি ভি। এটার আমরা কি বলতেছি? ভি বলতেছি। তার মানে ইউ দূরত্বে, এটা বলতে পারো যে ইউ দূরত্বে, ইউ দূরত্বে লক্ষ্যবস্তু আছে, লক্ষ্যবস্তু আছে, তার প্রতিবিম্ব আমরা পাইতেছি কোথায়? ভি দূরত্বে, ভি দূরত্বে প্রতিবিম্ব পাই। ইউ দূরত্বে লক্ষ্যবস্তু আছে আর ভি দূরত্বে হচ্ছে আমরা প্রতিবিম্ব পাই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এফ। এফ তে হচ্ছে ফোকাস বিন্দুর দূরত্ব বা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কি জিনিস? এই যে আমাদের যে মেরুবিন্দু আছে আর এই যে ফোকাস বিন্দু আছে, এই দুই বিন্দুর যে দূরত্ব, এটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা হচ্ছে এফ, ঠিক আছে? এটা হচ্ছে এফ। যদি এইরকম সিনারিও যদি হয়, কোনো নির্দিষ্ট ফোকাস দূরত্ব এফ বিশিষ্ট গোলীয় দর্পণের সামনে, এই যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট এটা একটা গোলীয় দর্পণ, এই যে এফ ফোকাস দূরত্ব, এরকম যদি একটা দর্পণ থাকে আর এটার ইউ দূরত্ব সামনে বা ইউ দূরত্বে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, এই যে ইউ দূরত্বে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, ইউ দূরত্বে যদি কোনো লক্ষ্যবস্তু থাকে, তাহলে যে অবস্থানে প্রতিবিম্ব সৃষ্টি হবে তার দূরত্ব যদি ভি হয়, যে অবস্থানে আমাদের প্রতিবিম্বটা সৃষ্টি হয়েছে সেটা দূরত্ব যদি ভি হয়, তাহলে সূত্রটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f। তিনটা জিনিস, এফ তে হচ্ছে ফোকাস দূরত্ব, ইউ তে হচ্ছে তোমাদের লক্ষ্যবস্তু যত দূরত্বে আছে দর্পণ থেকে, আর ভি তে হচ্ছে যেখানে আমরা প্রতিবিম্বটা পাই তার দূরত্ব। এখান থেকে তোমাদের ইউ এর মান, এফ এর মান দেওয়া থাকতে পারে, ভি এর মান বের করতে বলতে পারে, ভি এর মান ইউ এর মান দেওয়া থাকতে পারে, ফোকাস দূরত্ব বের করতে বলতে পারে, ভি এর মান এফ এর মান দেওয়া থাকতে পারে, বস্তুটা কত দূরত্বে আছে সেটা বের করতে বলতে পারে, ঠিক আছে? তার মানে তিনটা জিনিস আছে, এর মধ্যে থেকে দুইটা জিনিস দেওয়া থাকতে পারে, বাকি একটা তোমাদেরকে বের করতে হতে পারে, ঠিক আছে? এবার আসো এই সমীকরণে কিভাবে মান বসাবা সেই জিনিসটা যদি একটু দেখি। এই সমীকরণে মান বসানোর ক্ষেত্রে অবতল দর্পণে মোস্ট ইম্পর্টেন্ট, অবতল দর্পণে এফ এর মান
ধনাত্মক বা পজিটিভ বসাইতে হবে। অবতল দর্পণে এফ এর মান ধনাত্মক বা পজিটিভ বসাইতে হবে এবং উত্তল দর্পণে এফ এর মান ঋণাত্মক বা নেগেটিভ বসাইতে হবে। উত্তল দর্পণে এফ এর মান ঋণাত্মক বসাইতে হবে, তার মানে অবতলে এফ এর মান হচ্ছে পজিটিভ আর উত্তল, এই দুটা কিন্তু মনে রাখতেই হবে, উত্তলে এফ এর মান হবে নেগেটিভ। ঠিক আছে, তোমরা অনেকেই যে এই দুটা প্যাচ লাগায় ম্যাথ ভুল করো, প্যাচ লাগানো যাবে না কিন্তু। অবতলে এফ এর মান হচ্ছে পজিটিভ, উত্তলে এফ এর মান হচ্ছে নেগেটিভ। আচ্ছা ঠিক আছে, এবার তুমি এটা ঠিক করে বসাইলা, এফ এর মান পজিটিভ নেগেটিভ ঠিক করে বসাইলা, উত্তল অবতল ঠিক করে বসাইলা। বসানোর পরে ইউ এর মান সর্বদা পজিটিভ হয়। ইউ কি? ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা তো বাস্তব জগতে থাকে তাই না, এটা সবসময় পজিটিভ, এর কোনো পজিটিভ নেগেটিভ হিসাব নিকাশ নাই। যদি তুমি হিসাব করে ভি এর মান যদি তুমি পজিটিভ পাও, ধনাত্মক পাও, ভি এর মান যদি পজিটিভ পাও তাহলে বিম্ব হচ্ছে বাস্তব। আর ভি এর মান যদি ঋণাত্মক পাও, ভি এর মান যদি ঋণাত্মক হয় তাহলে বিম্ব হচ্ছে অবাস্তব। বুঝছো? ঠিক আছে, এই যে এই ধরো ইউ এর মানটা দেওয়া আছে, এফ এর মানটা তুমি জানো, তাহলে এই সমীকরণে বসাইলে তুমি ভি এর মানটা পাবা না, ভি এর মানটা পাইলা। এখন তুমি যদি হিসাব করে দেখো যে ভি এর মান পজিটিভ আসছে, ভি এর মান যদি পজিটিভ আসে তাহলে এটা হবে আমাদের বাস্তব বিম্ব, অর্থাৎ আমরা যে বিম্বটা গঠিত হইতে দেখবো এটা বাস্তব জগতেই মিলিত হবে, মানে প্রতিফলিত রশ্মিগুলা বাস্তব জগতেই মিলিত হবে। আর ভি এর মানটা যদি হয় নেগেটিভ, তাহলে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব, অর্থাৎ বাস্তব জগতে এটা মিলিত হবে না, অবাস্তব জগতের কোন একটা বিন্দু থেকে আলোক রশ্মিগুলো অপসারিত হবে বলে মনে হয়। তো এই হচ্ছে তোমাদের সমীকরণ 1/v + 1/u = 1/f। ভিতে হচ্ছে লক্ষ্যবস্তুটা কত দূরত্বে আছে, ইউতে হচ্ছে তোমার ইয়াটা কত, তোমার কি বলে এটারে, লক্ষ্যবস্তুটা কত দূরত্বে আছে, আর এফ তে হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। এবার এই জিনিসটারে যদি তুমি সমতল দর্পণের ক্ষেত্রে খাটাও তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। সমতল দর্পণের ক্ষেত্রে যদি খাটাও তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে। কি জিনিস ঘটে জানো? ধরো এখানে একটা পেজ অ্যাড করো। সমতল দর্পণের ক্ষেত্রে কি হয় জানো? ধরো এইখানে সমতল দর্পণ, ধরো আরে শিট, সরি, আই এম সরি অ্যাবাউট দ্যাট, একটু ধৈর্য ধরো। ধরো এই হচ্ছে তোমাদের এই সমতল দর্পণটা, ঠিক আছে, এই হচ্ছে সমতল দর্পণটা, এখান থেকে সিলভারিং করা আছে, তো সমতল দর্পণের ধরো এখানে কোন একটা বস্তু আছে, ধরো তুমি আছো এখানে, তুমি এখানে দাঁড়ায় আছো, সুন্দর করে তোমার নিজের আয়নার মধ্যে দেখতেছো, ঠিক আছে। তাহলে তুমি আয়না থেকে যত দূরত্বে আসো, এটা হচ্ছে ইউ দূরত্ব, তাই না? আর এই পাশে ভি দূরত্বে তোমার প্রতিবিম্ব গঠিত হয়েছে, এখানে ভি দূরত্বে তোমার প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে এই যে সূত্রটা আমরা পড়লাম 1/v + 1/u = 1/f, তাই না? এখন তুমি আমরা বলো ভাই, ভি বুঝলাম যে প্রতিবিম্বের দূরত্ব আয়না থেকে, ইউ বুঝলাম এটা হচ্ছে তোমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব আয়না থেকে, এফ তে কি? ফোকাস দূরত্ব। সমতল দর্পণের আবার ফোকাস দূরত্ব কেমনে থাকবে? সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম। সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অসীম হবে। কেমনে অসীম হবে? ধরো এই যে এরকম একটা গোলীয় তল আছে, তো এই গোলীয় তল তো একটা গোলকের অংশ, তাই না? একটা গোলকের অংশ, এই গোলীয় তল একটা গোলকের অংশ না? তো এইখানে একটা ফোকাস দূরত্ব থাকবে, এখানে একটা
সসীম ফোকাস দূরত্ব থাকবে। কিন্তু যখন এই যে এই গোলীয় তলটারে তুমি সোজা করে দিবা, এই যে এইভাবে সোজা করে দিবা, এভাবে সোজা করে দিবা, তখন এটা দিয়ে কি কোনো গোলক গঠন করা সম্ভব? গোলক গঠন করা কি সম্ভব? সম্ভব। গোলক গঠন করতে হলে তোমাকে অসীমে যাইতে হবে, একেবারে একবারে অসীমে গিয়ে গোলক গঠিত হবে। ধরো এই যে এই জিনিসটা, এইটা এরকম ধরো, এই যে এখানে যদি আমি একটু দেখাই, ধরো এই যে এরকম একটা সোজা আছে, এটা দিয়ে তুমি একটা গোলক গঠন করতে চাও, পারবা? তোমাকে অসীমে বহু দূর দিয়ে এরকম করে ঘুরে এসে এইভাবে যুক্ত করতে হবে। তখন এই যে দেখো যে এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু সোজাই একটা রেখা মনে হচ্ছে। তো এরকম সোজা রেখা দিয়ে যদি তুমি গোলক গঠন করতে চাও, তোমাকে কিন্তু অসীমে যাইতে হবে, তাই না? অসীম দিয়ে ঘুরে আসতে হবে। তার মানে সমতল দর্পণের ক্ষেত্রে গোলক গঠন করতে হইলে অসীমে যাইতে হবে। দ্যাটস ওয়াই এই যে সমতল দর্পণের যে ফোকাস দূরত্ব আছে সেটা হচ্ছে ইনফিনিটি, অসীম। এবার তুমি মান বসাও, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/ অসীম। কোনো কিছুকে যদি তুমি অসীম দিয়ে ভাগ করো, কোনো কিছুকে যদি তুমি অসীম দিয়ে ভাগ করো, তার মান হয় 0। এটা জানো কিনা? কোনো কিছুকে যদি তুমি অসীম দিয়ে ভাগ করো, তার মান হয় 0। একটা সিম্পল উদাহরণ দেই, তাহলে বুঝবা, ঠিক আছে? ধরো একটা আপেল অসংখ্য লোকের মধ্যে ভাগ করে দিবা, ঠিক আছে? একটা আপেল তুমি অসংখ্য লোকের মধ্যে ভাগ করে দিবা। ধরো তোমার বাসায় দাওয়াত খাইতে আসছে মানুষ, তুমি এলাকায় মাইকিং করছো, মাইকিং করে করে দাওয়াত দিছো যে আমার বাড়িতে অমুক অনুষ্ঠান, আপনারা সবাই আসবেন। সবাই চলে আসছে। এখন তোমার কাছে আছে একটা আপেল তুমি এতগুলাই অসংখ্য মানুষগুলার মধ্যে যদি ভাগ করে দাও, সবাই কয়টা করে আপেল পাবে? কতখানি করে আপেল পাবে? পাবেই না, একদম শূন্য, একদম সামান্য আপেল পাবে, তাই না? তো ওই সামান্যই তো মনে করো যে শূন্যের কাছাকাছি, তাই না? তো ওইরকম আর কি, কোনো কিছুকে যদি তুমি অসীম দিয়ে ভাগ করো, বা কোনো একটা জিনিসকে যদি তুমি অসীম সংখ্যার মধ্যে ভাগ করে দাও, তাহলে যে রেজাল্টটা পাবা সেটা হচ্ছে 0, তাই না? তাহলে এখানে আমরা 0 লিখতে পারি, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 0, ঠিক আছে? এই 1/u টাকে ওই পাশে পাঠিয়ে দাও, 1/v ইজ ইকুয়াল মাইনাস 1/u, তাই না? মাইনাস 1/u, তাহলে এখান থেকে পাওয়া যায় v ইজ ইকুয়াল মাইনাস ইউ, v ইজ ইকুয়াল মাইনাস ইউ। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, v ইজ ইকুয়াল মাইনাস ইউ। এক্ষেত্রে আমরা বোঝা যাচ্ছে যে ইউ এর মান তো অলওয়েজ পজিটিভ হয়, ইউ এর মান তো অলওয়েজ পজিটিভ হয়। ইউ এর মান যদি অলওয়েজ পজিটিভ হয়, v এর মানটা কি আসতেছে? নেগেটিভ আসতেছে। v এর মানটা নেগেটিভ আসতেছে, এবং v এর মান ইউ এর মানের সমান আসতেছে। অর্থাৎ তুমি আয়না থেকে যত দূরত্বে থাকবা, তোমার বিম্ব আয়না থেকে ততই দূরত্বে থাকবে। ডিফারেন্সটা হচ্ছে তোমার বিম্বটা গঠিত হবে প্লাস জোনে বা বাস্তব জোনে, বাস্তব জগতে। হ্যাঁ, বাস্তব জগৎকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করতেছি, আর তোমার বিম্ব ওইটা কিন্তু নেগেটিভ আসছে। তো তোমার বিম্ব গঠিত হবে অবাস্তব জগতে, অবাস্তব জগতে। কিন্তু তোমরা থাকবা কিন্তু সেম দূরত্বে, এই আয়না থেকে সেম দূরত্বে থাকবা, আয়না থেকে সেম দূরত্বে থাকবা। ভি আর ইউ, এই যে ভি আর ইউ হচ্ছে সমান, এই মাইনাসটা খালি এখানে এসে গড়বড় লাগাই দিছে। বুঝতে পারছো আমার কথা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কেউ যদি না বুঝে থাকো তাহলে আবার ভিডিওটা আবার একটু পেছন থেকে দেখো। এবার আসো বিবর্ধন কি জিনিস। বিবর্ধন, ঠিক আছে, কোনো দর্পণে বা লেন্স দিয়ে গঠিত প্রতিবিম্ব মূল বস্তুর চেয়ে আকারে কতটুকু বড় বা ছোট তা বিবর্ধন দ্বারা পরিমাপ করা হয়। অন্যভাবে বলা যায় প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে রৈখিক বিবর্ধন। সংক্ষেপে বিবর্ধন বলে। গাণিতিকভাবে এই একটু বুঝাই, আবার একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে? এই হচ্ছে একটা অবতল দর্পণ, এইখান থেকে এটা হচ্ছে ফোকাস দূরত্ব f। এরকম একটা বস্তু আছে, এই বস্তু থেকে বস্তুর হেড থেকে দুইটা আলোক রশ্মি আপতিত করো। ধরো এইভাবে অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি আপতিত করলা, আর এই ফোকাসের মধ্য দিয়ে আরেকটা আলোক রশ্মি আপতিত করলা। করার পরে যে দুইটা প্রতিফলিত রশ্মি পাবা, সেই দুইটা হবে এরকম,
এই যে এইভাবে একটা প্রতিফলিত রশ্মি পাবা আর এইভাবে একটা প্রতিফলিত রশ্মি পাবা। পাইলে প্রতিফলিত রশ্মি দুইটা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে এইখানে হচ্ছে তুমি প্রত্যেকটা বিন্দুর জন্য যদি এরকম করে তুমি রশ্মিগুলো আঁকো, তাহলে এইখানে তুমি পুরা বস্তুটার, এইখানে হচ্ছে তুমি পুরা বস্তুটার প্রতিবিম্ব দেখতে পারবা, পুরা বস্তুটার প্রতিবিম্ব দেখতে পারবা। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে তোমাদের লক্ষ্য বস্তু ছিল, এটার চাইতে এই প্রতিবিম্বটাকে একটু বড় মনে হচ্ছে না? বড় মনে হচ্ছে কিনা? ডেফিনেটলি একটু বড় মনে হচ্ছে। সমতল দর্পণে তো সমান থাকে, আমরা দেখে আসছি, কিন্তু এই যে অবতল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে এই লক্ষ্য বস্তু আর প্রতিবিম্ব গুলা সবসময় সমান থাকে না, ছোট বড় হয়ে যায়। এই যে লক্ষ্য বস্তু, এই যে দর্পণে বা লেন্স দিয়ে গঠিত প্রতিবিম্ব, এই যে প্রতিবিম্ব এই মূল লক্ষ্য বস্তুর চেয়ে আকারে কতটুকু বড় অথবা ছোট, বড়ও হইতে পারে ছোটও হইতে পারে, কতটুকু বড় বা ছোট সেটা বিবর্ধন দ্বারা পরিমাপ করা হয়, সেটাই পরিমাপ করা হয় বিবর্ধন দ্বারা। ঠিক আছে? এখন ধরো এই যে জিনিসটা আছে লক্ষ্য বস্তু, এটার দৈর্ঘ্য হচ্ছে এল দৈর্ঘ্যের একটা লক্ষ্য বস্তু, আর এই যে প্রতিবিম্বটা এখানে গঠিত হইল, এটার দৈর্ঘ্যটা হচ্ছে এল প্রাইম। ঠিক আছে? এই প্রতিবিম্বটা হচ্ছে এল প্রাইম। এই যে দুইটার অনুপাত, লক্ষ্য বস্তুর আর প্রতিবিম্ব, এই দুইটার যে দৈর্ঘ্যের যে অনুপাত এল প্রাইম ডিভাইডেড বাই এল, যে অনুপাত, এইটাকেই বলতেছি হচ্ছে আমরা বিবর্ধন। এই বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এটাকে বলা হয় ম্যাগনিফিকেশন ইংরেজিতে, বিবর্ধন। এই যে এখানে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বা সংক্ষেপে শুধু বিবর্ধন বলে গাণিতিক ভাবে। এই যে বিবর্ধন হচ্ছে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে বিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য এল প্রাইম ভাগ এল, এটাই হচ্ছে তোমাদের বিবর্ধন। এই যে এম ইজ ইকুয়াল এল প্রাইম বাই এল। ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের বিবর্ধন। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? এল প্রাইম কিন্তু ছোট হইতে পারে এল এর চাইতে, এই কেসে বড় হইছে। এখানে যে চিত্রটা আমরা এখানে আঁকছি, এটা এখানে এল প্রাইম বড় এল এর চাইতে, কিন্তু ছোট হইতে পারে বিভিন্ন কেসে। তো এখন কখন ছোট হবে কখন বড় হবে, তোমার বস্তু দর্পণ থেকে কত দূরত্বে রাখলে, এই যে উত্তল আর অবতল দর্পণের ক্ষেত্রে কত দূরত্বে রাখলে বিম্বের প্রকৃতি কেমন হবে, এই সব জিনিসপত্রগুলো আমরা পড়বো নেক্সট ক্লাসে। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সবাই টপিকগুলো বুঝতে পারছো। কারো যদি বুঝতে কোনো সমস্যা হয়, কোনো কোশ্চেন থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় আসি। আর থার্ড ক্লাসে আমরা এই চ্যাপ্টারের যে বাকি অংশটুকু আছে, আর আজকে যে সূত্র দুইটা দেখলাম, বিম্বের দূরত্ব নির্ণয় আর তোমার বিবর্ধন নির্ণয়, এই দুইটা সূত্রের ম্যাথ সহ নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আর অনেক কিছু পড়বো। নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।